নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় 26টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। রাজভবনে বোমা স্কোয়াড, সাংসদ কল্যাণের দাবিতে চরম পদক্ষেপ রাজ্যপালের। সিআরপিএফকে নিয়ে শুরু হলো তল্লাশি। নাগেরবাজারের গাছে ঝুলন্ত দেহ, এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের। এসআইআর বিতর্কের মধ্যেই বাংলায় এসআইআর নিয়ে এলো বিগ বগ আপডেট। এবার স্পষ্ট বেঁধে দেওয়া হলো কাজের শেষের সময়সীমা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের। ঘুম উড়ল বিজেপির। ফাঁসির সাজা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে, মৃত্যুদণ্ড ঘোষণা নিয়ে প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার, কি বললেন তিনি। রাজভবনে বোমা বন্দুক, কল্যাণের বিস্ফোরক অভিযোগে তপ্ত রাজনীতি, পাল্টা রাজ্যপালের চ্যালেঞ্জ। ইসরায়েলি কায়দায় পাকিস্তানে আঘাত করুন, এক মাসও টিকবে না, ভারতকে চূড়ান্ত বার্তা দিলেন বালোচ নেতা। জেলে বসেই নাশকতার ছক, দিল্লি বিস্ফোরণে এবার নাম জড়ালো নদিয়ার সাবিরের। মাটিতে ফু দিলেই মিসাইল, পাক সেনাপ্রধানের মন্তব্যে তোলপাড়। ভারতের দিকেই কি ছিল ইঙ্গিত, কি বললেন জর্ডনের রাজার সামনে। ডিএ মামলার রায়দান নিয়ে বড় বার্তা, সরকারি কর্মচারীদের জন্য যা বলল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 10-এ 10 বার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নীতিশের। ভারতের সর্বাধিক সময়ের মুখ্যমন্ত্রীদের লিস্টে কারা কারা, চমকে দেবে তালিকা। নারায়ণপুরে গাড়ির ডিকি খুলতেই থরে থরে টাকা উদ্ধার, 5 কোটি, রাজনৈতিক যোগ। মদিরার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা, 42 ভারতীয় নিহত। যাত্রীদের জন্য সুখবর, রেলওয়ে স্টেশনে কেএফসি, ম্যাকডোনাল্ডস সহ সমস্ত খাবারের দোকানের আউটলেট খুলছে। ইন্টারভিউ তালিকা নিয়ে ফের বিতর্ক, অযোগ্য নাম উঠতেই হাইকোর্টে নয়া মামলা। দার্জিলিংয়ে কেন্দ্রের হস্তক্ষেপ, তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর। বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি, এবার পঞ্চায়েতে বিজেপির প্রার্থী। জনতার দর্শনে 60টিরও বেশি অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী যোগী, শিশু চিকিৎসায় দিলেন সাহায্য। স্ত্রীর সাথে প্রতিবেশী যুবকের প্রেমের সম্পর্ক, কাঁচি দিয়ে হামলা স্বামীর। আরজেডির বিধায়ক দলের নেতা হিসেবে ফের নির্বাচিত তেজস্বী। অনশন মঞ্চে অসুস্থ সাংসদ মমতা বালা ঠাকুর। রক্তদান শিবিরের গেট তৈরি করাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। হেরেছে দল, ভেঙেছে পরিবার, কোনো মতে জিতে ফের বিহারের বিরোধী দলনেতা তেজস্বী। জাতীয় সড়কের বাইরে বেপরোয়া গতি কেড়ে নিল প্রাণ, বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু 2 বন্ধুর। শ্রমিককে দলে ফিরিয়ে আনুন, ইডেনে ভারতের লজ্জার হারের পর গম্ভীরকে পরামর্শ সৌরভের। হলদিয়ার ছাপাখানায় আগুন, চোখের নিমেষে পুড়ে ছাই দামি মেশিন, কম্পিউটার সহ সব। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানবো বিস্তারিত খবর। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা চাঞ্চল্যকর মন্তব্যের জেরে রাজভবন এবং শাসক দলের সংঘাত এবার চরম আকার ধারণ করল। সাংসদের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে স্বয়ং রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনের অন্দরে তল্লাশির জন্য বম্ব স্কোয়াড, সিআরপিএফ এবং কলকাতা পুলিশকে ডেকে পাঠালেন। যৌথ উদ্যোগে রাজভবনের ভিতরে কোনো আগ্নেয়াস্ত্র বা বোমা মজুদ আছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন? শনিবারে চুঁচুড়ায় তৃণমূলের আইনি সেলের একটি সভায় দাঁড়িয়ে তিনি বিস্ফোরক অভিযোগ তোলেন। রাজ্যপালের ব্যালটে ভোটের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্যপালকে আগে বলুন যেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডাকছেন, সবার হাতে একটা বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, দিয়ে বলছেন তৃণমূলকে মেরে এসো। উল্লেখ্য, এই মন্তব্যের আগেই রাজ্যের সাংবিধানিক প্রধান সিবি আনন্দ বোস বলেছিলেন, বাংলার ব্যালটে ভোট হওয়া উচিত, বুলেটে নয়। সাংসদের এই মন্তব্যের পরেই রাজভবনের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, এই দাবি যদি ভুয়ো প্রমাণিত হয় তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এরপরেই নাটকীয়ভাবে সোমবার সকালে রাজভবনের তরফে ঘোষণা করা হয় যে 100 জনের মধ্যে সীমিত সংখ্যক সাংসদ, নাগরিক, সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের জন্য রাজভবন খুলে দেওয়া হবে, যাতে তারা সরেজমিনে দেখতে পারেন আদৌ কোনো অস্ত্র বা গোলা বারুদ রাখা আছে কিনা।
এরপর কয়েক ঘন্টা পরেই চূড়ান্ত পদক্ষেপ নিয়ে বোমা খুঁজতে তলব করা হয় বম্ব স্কোয়াডকে। রাজনৈতিক মহলের মতে রাজ্যপাল বোস এই তল্লাশির মাধ্যমে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কার্যত চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। এবার দমদমে এসআইআর আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা। দক্ষিণ দমদম পুরসভার 9 নম্বর ওয়ার্ডের নাগেরবাজারের RN গুহ রোডের বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের তরফে বলা হয়েছে 2002-এর ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যা করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে অনেক জিজ্ঞাসা করছিলেন, তবে বেশ উদ্বিগ্নও ছিলেন। এরপরে যখন দেখেন 2002 সালের তালিকায় বৈদ্যনাথের বাবা মায়েরও নাম নেই, তখন তিনি রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার পরেই বৈদ্যনাথের স্ত্রী জানিয়েছেন, এসআইআর নিয়ে কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার রাত 2টোর পর হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান বৈদ্যনাথ। মোবাইল ফোনও নেননি তিনি। ঘর থেকে বেরোনোর সিসিটিভি ফুটেজ রয়েছে, কিন্তু মোবাইল ফোন না নেওয়ায় তার সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছিল না। ভয়ে পুলিশের দ্বারস্থ হন বৈদ্যনাথের স্ত্রী। সোমবার ভোরে নাগেরবাজারের RN গুহ রোডের কাছে একটি গাছ থেকে বৈদ্যনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজার থানায় খবর গেলে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের স্ত্রী জয়ন্তী হাজরা অভিযোগ করেন, এসআইআর নিয়ে আতঙ্কের এতটাই বেড়েছিল যে বৈদ্যনাথ হাজরা যে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিলেন। দম্পতির 2 সন্তান, বড় ছেলে কলেজের প্রথম বর্ষে লেখাপড়া করছে, মেয়ে 5ম শ্রেণীর পড়ুয়া। পরিবারের বাকিরা সান্ত্বনা দিলেও নিশ্চিত হতে পারেননি বৈদ্যনাথ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে মেগা প্ল্যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু, দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। আগামী 1 ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চালু হতে চলেছে বিশেষ স্বাস্থ্য পরিষেবা সেবাশ্রয় 2। শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে, আর মাত্র 15 দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় 2। এর মাধ্যমে ডায়মন্ড হারবারের প্রতিটি পরিবারকে নির্ভরযোগ্য, মানবিক এবং মানসম্মত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নতুন অঙ্গীকার নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সেবাশ্রয়ের এই নতুন সংস্করণটি আরও সুচারুভাবে সাজানো হয়েছে, যাতে সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা গ্রহণের সুযোগ নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়। এই উদ্যোগে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক, সেই সঙ্গে রোগীরা পাবেন বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, জরুরি ডায়াগনস্টিক টেস্টের সুবিধা এবং পাশাপাশি কেউ রেফারেল সিস্টেম, যাতে কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে এই ঘোষণার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনার ভোটারদের আরও কাছাকাছি পৌঁছাতে পারবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সেবাশ্রয় প্রকল্প শুরু করেন, যার আওতায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। 2014 সালে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এর লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে 7 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেন। বাংলাদেশের আন্তর্জাতিক বিচার আদালত শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে। জুলাইয়ের বিদ্রোহের জন্য আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। জুলাইয়ের বিদ্রোহের সময় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপরে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই আদালতের সিদ্ধান্তে হাসিনা ঝামেলা আরও বাড়িয়ে দিতে পারে। শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। এরপর বাংলাদেশের সরকার ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর মতে, রায় প্রদানের সময় আদালত বাংলাদেশে ভাইরাল হওয়া হাসিনার একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে। সেই অডিওতে হাসিনাকে পুলিশ প্রধানকে জনগণের উপর গুলি চালানোর জন্য অনুরোধ করতে দেখা গিয়েছে। আদালতের রায়ের সময় মানবাধিকার কমিশনের প্রতিবেদনেও উদ্ধৃত রয়েছে। আদালতে জুলাই বিদ্রোহের সময় মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী বলে রায় দিয়েছে। আদালত রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রমাণও উপস্থাপন করেছে। আইটিসি শেখ হাসিনার বিরুদ্ধে 458 পৃষ্ঠার রায় জারি করেছে। রায়ে বলা হয়েছে যে 2024 সালের জানুয়ারি থেকে হাসিনা একজন স্বৈরাচারী শাসক হয়ে উঠতে চলেছেন। 2024 সালের জানুয়ারির নির্বাচনে তিনি বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করে দেন। পরবর্তীতে ছাত্ররা যখন রাস্তায় নেমে আসে, তখন তিনি গুলি চালানোর নির্দেশ দেন। বাংলাদেশের সরকার জুলাই বিদ্রোহের খুন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করে। আল মামুন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এদিকে পুলিশ প্রধানের সাথে হাসিনার কথা বলার একটি অডিও রেকর্ডিং প্রকাশিত হয়। সেই অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত হওয়ার সাথে সাথে হাসিনার বিরুদ্ধে বিচারের গতিও বাড়ে। মদিনার কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। সোমবার সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু 42 ভারতীয় পুণ্যার্থীর, যারা সকলেই হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। যাত্রীবাহী বাসটির একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে বাসটি দাউ দাউ করে জ্বলে ওঠে।
ঘুমন্ত অবস্থাতেই অধিকাংশ যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। ভারতীয় সময় 1:30 মুফরিহাটে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় বাসে প্রায় 20 জন মহিলা এবং 11 জন শিশু ছিল। রেস্কিউ টিম জানিয়েছে বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে, তাই নিহতদের শনাক্ত করা খুবই কঠিন। রিপোর্টে বলা হয়েছে একজন ব্যক্তি মোহাম্মদ আব্দুল সোয়েবাব বেঁচে গিয়েছেন এবং হাসপাতালে রয়েছেন, তার অবস্থাও এখনো জানা যায়নি। তেলেঙ্গানা সরকার জানিয়েছে তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নতুন দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন। সরকারি বাস দুর্ঘটনায় তেলেঙ্গানার কতজন নিহত হয়েছেন তার তথ্য সংগ্রহের জন্য রেসিডেন্ট কমিশনারকে দায়িত্ব দিয়েছে এবং রাজ্যের সচিবালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নিহতদের পরিবারের সহায়তার জন্য ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে। হায়দ্রাবাদের এমপি আসাউদ্দিন ওয়াইসি বলছেন কেন্দ্র সরকার যেন নিহতদের দেহ ঘরে ফেরায় এবং আহতদের চিকিৎসা দেয়। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। খবর আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।